নমস্কার, আপনারা দেখছেন হাই নিউজ। শুরু করছে আজকের নিউজ টুডে। শুরুতেই দেখে নেব আজকের হেডলাইন্স। প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। প্রধানমন্ত্রী বাসভবনে সর্বদলীয় প্রতিনিধি দলের সকল সদস্যকে জানানো হয়েছে আমন্ত্রণ। বিমানবন্দরে ফেলে হাতকড়া পরানো হলো ভারতীয় পড়ুয়াকে। সমস্ত বৈধ কাগজ থাকলেও অপরাধীর মতো আচরণ আমেরিকায়। ভিডিও ঘিরে শোরগোল হতেই মুখ খুলল ভারতীয় দূতাবাস। লস অ্যাঞ্জেলেসের রাস্তায় এবার নামানো হচ্ছে আমেরিকার সেনার মেরিন বাহিনীকে। ট্রাম্পের অভিবাসন নীতির বিরুদ্ধে প্রতিবাদ এবং বিক্ষোভ ঘিরে অগ্নিগর্ভ লস অ্যাঞ্জেলেস। মেঘালয়ে খুনের ঘটনায় পরতে পরতে ঘনীভূত হচ্ছে রহস্য। এদিকে আত্মসমর্পণ করার পরও মুখে কুলু পেটেছেন সোনাম। মঙ্গলবার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। প্রধানমন্ত্রীর বাসভবন সর্বদলীয় প্রতিনিধি দলের সকল সদস্যকে আমন্ত্রণ জানানো হয়েছে। প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। প্রধানমন্ত্রী বাসভবনে সর্বদলীয় প্রতিনিধি দলের সকল সদস্যকে আমন্ত্রণ জানানো হয়েছে। সন্ত্রাসবাদ মোকাবিলায় বিশ্বের দরবারে কিভাবে পাকিস্তানকে জবাব দেওয়া হয়েছে বৈঠকে প্রধানমন্ত্রীকে জানাবেন প্রতিনিধি দলের সদস্যরা। সন্ত্রাসবাদের নেপথ্যে পাকিস্তানের ভূমিকা এবং অপারেশন সিন্দুরের কথা বিশ্ব দরবারে তুলে ধরতে ভারত থেকে 7টি বহুদলীয় সংসদীয় প্রতিনিধি দল বিশ্বের বিভিন্ন দেশে পাঠিয়েছিল নরেন্দ্র মোদীর সরকার। এক এক করে গত রবিবার সবকটি দলই ভারতে ফিরে এসেছে। তারা কি বলল আর কি শুনে এলো সেই নির্যাস নিয়েই ওই দলগুলির প্রতিনিধিদের এবার আমন্ত্রণ জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার প্রধানমন্ত্রী 7 নম্বর লোককল্যাণ মার্গের বাসভবনে 7টি দলেরই সকল সদস্যকেই নৈশভোজে আমন্ত্রণ জানানো হয়েছে। ওই প্রতিনিধি দলের একটিতে ছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি যে দলে ছিলেন সেটি গিয়েছিল এশিয়ার 5টি দেশে: জাপান, দক্ষিণ কোরিয়া, কুয়ালালামপুর, সিঙ্গাপুর এবং মালয়েশিয়া। সোমবার সন্ধ্যায় কেন্দ্রীয় পরিষদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু দপ্তর থেকে ফোন এসেছিল অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিসে। অভিষেকের দপ্তর থেকে সরকারিভাবে জানানো হয়েছে, মঙ্গলবারের বৈঠকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক প্রধানমন্ত্রীর আমন্ত্রণে নৈশভোজে যোগ দেবেন। গত মঙ্গলবার রাত 12:15 নাগাদ কলকাতায় পৌঁছন অভিষেক। তিনি জানান, প্রায় 15 দিন ধরে 5টি দেশে সফর করেছেন তারা। বিদেশ সফরে তুলে ধরা হয়েছে ভারতের বার্তা। বিভিন্ন দেশে কি কি আলোচনা হয়েছে বিস্তারিতভাবে তা জানতে চেয়ে বুধবার বিদেশমন্ত্রী বৈঠক করেন ওই প্রতিনিধি দলের সদস্যদের সঙ্গে। তবে পূর্ব নির্ধারিত বেশ কিছু কর্মসূচি ও উপনির্বাচনের জন্য ব্যস্ত থাকার কারণে সেই বৈঠকে যোগ দিতে পারেননি অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার প্রধানমন্ত্রীর আমন্ত্রণে নৈশভোজে যোগ দেবেন তিনি। প্রসঙ্গত, অপারেশন সিন্দুর ও ভারত পাক সংঘর্ষের পরে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের অবস্থান বিশ্বব্যাপী পৌঁছে দিতেই সর্বদলীয় প্রতিনিধি দলের 7টি দল বিভিন্ন দেশে সফর করেছে। এই সমস্ত দেশে জঙ্গি প্রসঙ্গের পাশাপাশি পাক অধিকৃত কাশ্মীর নিয়ে আলোচনা হয়। শাসক এবং বিরোধী শিবিরের সাংসদদের নিয়ে তৈরি ওই প্রতিনিধি দল মোট 33টি দেশে ঘুরেছে। হাই নিউজ নেটওয়ার্ক। চিপসের প্যাকেট চুরির অপবাদে বালকের মৃত্যুর ঘটনায় অবশেষে গ্রেফতার অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার। ঘটনার অভিযোগ দায়েরের প্রায় 16 দিন পর শুভঙ্কর দীক্ষিতকে গ্রেফতার করা হয়েছে। ঘটনা প্রকাশ্যে আসার পর অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ারকে দায়িত্ব থেকে সরিয়ে তদন্তে নেমেছিল পাঁশকুড়া থানার পুলিশ। তবে এখনও এই মামলায় অন্যতম অভিযুক্ত শ্যামপদ ভূঁইয়া ওরফে জামাই পলাতক। তার খোঁজে তল্লাশি জারি রেখেছে পুলিশ। চিপসের প্যাকেট চুরির অপবাদে বালকের মৃত্যুর ঘটনায় অবশেষে গ্রেফতার করা হয়েছে সিভিক ভলেন্টিয়ারকে। রবিবার অত্যন্ত গোপনীয়তার সঙ্গে ধৃতকে তমলুক আদালতে তোলা হয়েছিল। বিচারক তাকে 14 দিনের জেল হেফাজতে রাখার নির্দেশ দেন। একই সঙ্গে সিসিটিভি ফুটেজ এবং মৃত ছাত্রের বাড়ি থেকে উদ্ধার হওয়া আগাছানাশক বিষের বোতলটিও বাজেয়াপ্ত করে সেগুলি ফরেনসিক পরীক্ষায় তৎপর তদন্তকারীরা। বাড়িতে বাড়িতে স্মার্ট মিটার বসানো নিয়ে গত কিছুদিন ধরেই বিক্ষোভ চলছিল বেশ কিছু এলাকায়। বেশিরভাগ গ্রাহকদের অভিযোগ ছিল, নতুন এই মিটারে বিল আসছে নাকি বেশি। আর এই বিক্ষোভের জেরে এবার বন্ধ হলো স্মার্ট মিটার বসানো। আপাতত কোনো গৃহস্থ বাড়িতে লাগানো যাবে না স্মার্ট মিটার।
সাধারণ মানুষের স্বার্থে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিদ্যুৎ পরিষেবার ক্ষেত্রে গৃহস্থের বাড়িতে আধুনিক প্রযুক্তির স্মার্ট মিটার বসানো নিয়ে কয়েকদিন ধরেই একাধিক জেলা থেকে বিক্ষোভের খবর সামনে আসছিল। মন্ত্রিসভার বৈঠকেও বিষয়টি উত্থাপিত হয়। এই নিয়ে মুখ্যমন্ত্রীকে বিস্তারিত জানান স্বয়ং বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস। আর তারপরেই সোমবার গৃহস্থ বাড়িতে স্মার্ট মিটার লাগানো বন্ধ রাখা হলো। বিজ্ঞপ্তিতে জানিয়ে দিয়েছে রাজ্য বিদ্যুৎ দফতর। যদিও গত কয়েক মাসে বাণিজ্যিক প্রতিষ্ঠান, সরকারি অফিস এবং টেলিকমিউনিকেশন টাওয়ারের মতো বিভিন্ন ক্ষেত্রে সফলভাবে স্মার্ট মিটার বসিয়েছে রাজ্য বিদ্যুৎ বণ্টন নিগম। দিল্লি, মুম্বাইয়ের মতো একাধিক মহানগর শহরের মতো আধুনিক প্রযুক্তির এই মিটার সর্বত্র চালু হলে বিদ্যুতের খরচ অনেকটাই কম এবং নিয়ন্ত্রণে থাকবে বলে বিদ্যুৎ বিশেষজ্ঞরা জানিয়েছেন। বস্তুত এই কারণেই রাজ্য সরকারের বিদ্যুৎ দপ্তরের তরফে পরীক্ষামূলকভাবে রাজ্যের ৩-৪টি জেলায় গৃহস্থের বাড়িতেও স্মার্ট মিটার বসানো হয়। কিন্তু একাধিক এলাকায় এই মিটার নিয়ে নানা অভিযোগ আসায় প্রয়োজন মোতাবেক পদক্ষেপ করার জন্য বিদ্যুৎ বণ্টন নিগম এলাকায় গৃহস্থের বাড়িতে আপাতত স্মার্ট মিটার লাগানো বন্ধ রাখা হলো বলে সোমবার বিদ্যুৎ দপ্তরের তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে। স্মার্ট মিটার চালু হলে রাজ্যের বিদ্যুৎ গ্রাহকরা কি কি বাড়তি সুবিধা পাবেন তা নিয়ে বিদ্যুৎ বিশেষজ্ঞরা নানা তথ্য জানিয়েছেন। প্রিপেইড মোবাইল রিচার্জ করার মতোই স্মার্ট মিটারের ব্যবহার বলে গ্রাহকদের নিশ্চিত করেছেন বিশেষজ্ঞরা। বিদ্যুৎ দপ্তর সূত্রে জানানো হয়েছে, সাধারণ মিটারে এতদিন যে টাকা সিকিউরিটি ডিপোজিট ছিল সেটাও স্মার্ট মিটারের শুরুতেই ব্যবহার করতে পারবেন। একই সঙ্গে যদি প্রিপেইড টাকা শেষ হয়ে যায় তাহলে সঙ্গে সঙ্গেই বিদ্যুৎ পরিষেবা বন্ধ হয়ে যাবে না বলে নিশ্চিত করেছেন বিদ্যুৎ বণ্টন নিগমের শীর্ষ ইঞ্জিনিয়াররা। তাদের আরও বক্তব্য, আরও ৩০০ টাকা পর্যন্ত বিদ্যুৎ ব্যবহার করতে পারবেন স্মার্ট মিটারের গ্রাহকরা। তাই স্মার্ট মিটারে বেশি বিল আসবে বলে যে গুজব ছড়ানো হচ্ছে তা ভ্রান্ত এবং বিজ্ঞান ভিত্তিক নয় বলে দাবি বিদ্যুৎ বিশেষজ্ঞদের। উল্লেখ্য, ২ পরগনা, বর্ধমান, বাঁকুড়ার মতো দক্ষিণবঙ্গের কয়েকটি জেলার নির্দিষ্ট কিছু জোনে গৃহস্থদের বাড়িতে এই স্মার্ট মিটার বসেছিল। বিষয়টি নিয়ে একাধিক ডিভিশনাল ইঞ্জিনিয়ার দপ্তরে বিক্ষোভ হয়। পরিস্থিতি অনুধাবন করে তড়িঘড়ি রাজ্য সরকার আপাতত স্মার্ট মিটারে না জানিয়ে দিল। এক প্রশ্নের উত্তরে বিদ্যুৎ বিশেষজ্ঞ ইঞ্জিনিয়াররা জানিয়েছেন, এই স্মার্ট মিটার ব্যবহারের সবথেকে বড় সুবিধা হল বিলগুলিকে আরও নির্ভুল ও স্বচ্ছ হিসেবে দিতে পারবেন গৃহস্থরা। শুধু তাই নয়, মোবাইল সেটিং এর মতো গ্রাহকরা নিজেদের মিটার সেটিং করে নিলে প্রতি আধ ঘন্টা থেকে শুরু করে দৈনিক বিদ্যুৎ খরচের হিসাবও মেসেজের মাধ্যমে পেয়ে যাবেন। দ্বিতীয় যে বিষয়টি হলো, স্মার্ট মিটারের সঙ্গে একটি ইনহাউস ডিসপ্লে মনিটর বোর্ড থাকছে, যা প্রতি মুহূর্তে বাড়িতে শক্তির ব্যবহার কতটা হচ্ছে তা জানিয়ে দেবে। স্মার্ট মিটারের তৃতীয় তথ্য হলো, গ্রাহক যখন বাড়িতে থাকবেন না তখন মোবাইলের মাধ্যমেই গোটা পরিষেবা বন্ধ রাখতে পারবেন। এতে করে একদিকে ফাঁকা বাড়িতে বিদ্যুৎ বিভ্রাটজনিত দুর্ঘটনা যেমন প্রতিহত করা যাবে, তেমনি চুরি করে কেউ গৃহস্থহীন বাড়ির বিদ্যুৎ ব্যবহার করতে পারবেন না। আই নিউজ নেটওয়ার্ক। মেঘালয়ে খুনের ঘটনায় পরতে পরতে ঘনীভূত হচ্ছে রহস্য। সোনামের প্রেমিক রাজ কুশওয়াহার গতিবিধি সম্পর্কে চমকপ্রদ তথ্য পেয়েছেন তদন্তকারীরা। এদিকে আত্মসমর্পণ করার পরও ঘটনা নিয়ে মুখ কি খুলছেন না সোনাম। মেঘালয় হত্যাকাণ্ডের রহস্যের পর্দা একটু একটু করে উঠছে। প্রাথমিক তদন্তে একাধিক তথ্যসূত্র হাতে পেয়েছে পুলিশ। যেমন পুলিশ জানতে পেরেছে, স্বামী রাজা রঘুবংশী খুন হবার পরে একাই অসমের গুয়াহাটি চলে গিয়েছিলেন সোনাম। সেখান থেকে তিনি যান উত্তরপ্রদেশের গাজীপুরে। সোনামের প্রেমিক রাজ কুশওয়াহার গতিবিধি সম্পর্কে চমকপ্রদ তথ্য পেয়েছেন তদন্তকারীরা। গোটা পর্বে তার ভূমিকা প্রথম থেকেই তদন্তকারীদের আতশ কাজের তলায়। ইতিমধ্যেই গ্রেফতার হয়েছেন তিনি। পুলিশ জানতে পেরেছে, রাজার শেষকৃত্যে উপস্থিত ছিলেন রাজ। একাধিক প্রত্যক্ষদর্শীর বয়ান থেকে তদন্তকারীরা জানতে পেরেছেন, জামাইয়ের মৃত্যুতে ভেঙে পড়া সোনামের পিতা দেবী সিং এর সঙ্গেই ছিলেন রাজ। শুধু তাই নয়, সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, লক্ষণ সিং রাঠৌর নামের এক প্রত্যক্ষদর্শীকে উদ্ধৃত করে জানিয়েছে, সোনামদের পরিবারের সদস্যরা 4-5টি গাড়িতে চেপে রাজার শেষকৃত্যে যোগ দিয়েছিলেন। একটি গাড়ি চালাচ্ছিলেন রাজ। গোটা রাস্তায় তাকে কোনো কথা বলতে শোনেননি কেউই। পুলিশ তদন্তে নেমে এও জানতে পেরেছে যে মধ্যপ্রদেশের ইন্দোরে বসেই খুনের ছক কষে ফেলেছিলেন রাজ।
সোনামের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছিলেন তিনি। তাকে যাতে কেউ সন্দেহ না করে সেই কারণেই তিনি এই কৌশল নিয়েছিলেন বলে মনে করছে পুলিশ। এই হত্যাকাণ্ডে রাত ছাড়াও বিশাল চহবান, আকাশ রাজপুত এবং আনন্দ কুর্মি নামে 3 অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। তদন্তকারীরা মনে করছেন ইন্দোরে বসেই এই 3 জনকে দিয়ে হত্যাকাণ্ড পরিচালনা করছিলেন রাজ। উত্তরপ্রদেশ পুলিশের অতিরিক্ত ডিসি এক সংবাদ মাধ্যমকে সাক্ষাৎকারে জানিয়েছেন 3 অভিযুক্ত মধ্যপ্রদেশ থেকে বিহার গিয়েছিলেন। সেখান থেকে ট্রেনে গুয়াহাটি পৌঁছন, তারপর তারা মেঘালয়ে যান। অন্যদিকে পুলিশ সূত্রে খবর, তদন্তে বিন্দুমাত্র সহযোগিতা করছেন না সোনাম। প্রশ্নের উত্তর এড়াচ্ছেন তো বটেই, কিছু খেতেও চাইছেন না। যে কোনো প্রশ্নে তার বাধা ধরা উত্তর একটি, তা হলো আমার খুব মাথা যন্ত্রণা হচ্ছে, আমি ঘুমোতে পারছি না। ইতিমধ্যে মেঘালয় পুলিশ হেফাজতে নিয়েছে সোনামকে। রবিবারই সড়ক পথে উত্তরপ্রদেশ থেকে বিহারে নিয়ে যাওয়া হয়েছে তাকে। পুলিশের একটি সূত্রের খবর, সকাল 11টা নাগাদ পাটনা বিমানবন্দর থেকে বিমানে সোনামকে নিয়ে গুয়াহাটি রওনা দেবেন তদন্তকারীরা। হাই নিউজ নেটওয়ার্ক। বিমানবন্দরে ফেলে পিচ মোড়া করে হাত করা পরানো হচ্ছে ভারতীয় পড়ুয়াকে। আমেরিকায় পড়তে আসার জন্য সমস্ত বৈধ কাগজ থাকলেও অপরাধীর মতো আচরণ করে বিমানবন্দর থেকেই তাকে ফেরানো হচ্ছে। মার্কিন অভিবাসন আধিকারিকদের এহেন আচরণের ভিডিও ঘিরে শোরগোল শুরু হতেই এই বিষয়ে এবার মুখ খুলল ভারতীয় দূতাবাস। কুনাল জয়ী নামে এক যুবক গত রবিবার আমেরিকার নেটওয়ার্ক বিমানবন্দরে ভারতীয় পড়ুয়ার দুর্দশার ভিডিও প্রকাশ্যে আনেন। একই সঙ্গে তিনি লেখেন, গত রাতে এক ভারতীয় পড়ুয়াকে নেটওয়ার্ক বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হলো। হাতে কড়া পরানো হয়েছিল তাকে। কাঁদতে থাকা ওই পড়ুয়ার সঙ্গে জঘন্য অপরাধীর মতো আচরণ করা হয়। ওই যুবক স্বপ্ন পূরণ করতে এসেছিল, কারো ক্ষতি করতে নয়। একই সঙ্গে ভারতীয় দূতাবাস ও বিদেশ মন্ত্রী এস জয়শঙ্করকে ট্যাগ করে তিনি লেখেন, অনাবাসী ভারতীয় হিসেবে আমি অসহায় বোধ করছি, আমার হৃদয় ভেঙে যাচ্ছে। এটা মানবিক বিপর্যয়। পড়ুয়ার সঙ্গে মার্কিন পুলিশ ও অভিবাসন আধিকারিকদের ভয়ঙ্কর দুর্ব্যবহারের ওই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই এই ইস্যুতে মুখ খুলল আমেরিকায় অবস্থিত ভারতীয় দূতাবাস। এক স্যান্ডেলে দূতাবাস জানায়, সোশ্যাল মিডিয়ায় এমন পোস্ট আমাদের নজরে এসেছে যেখানে দাবি করা হয়েছে একজন ভারতীয় নাগরিক নেটওয়ার্ক বিমানবন্দরে সমস্যার সম্মুখীন হচ্ছেন। আমরা এই বিষয়ে স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছি। ভারতীয় নাগরিকদের সাহায্যের জন্য দূতাবাস সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ। উল্লেখযোগ্য, আমেরিকায় বিদেশি পড়ুয়ার চরম হেনস্থার মুখে পড়ার ঘটনা এই নতুন নয়। ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতায় আসার পর কড়া অভিবাসন নীতির মাধ্যমে বিদেশিদের আমেরিকা থেকে সরানোর প্রক্রিয়া শুরু করেছেন, যার জেরে অবৈধবাসীদের চরম অমানবিকতার সঙ্গে দেশ ছাড়া করা হয়েছিল আগেই। হাতে হাতকড়া পরিয়ে ঘৃণ্য অপরাধীর মতো আচরণ করা হয় তাদের সঙ্গে। পড়ুয়াদের ক্ষেত্রে সেই একই পথে হাঁটেন প্রশাসন। ভিসা পেয়েই আমেরিকার বিমানবন্দর ধরলেও এখানে আসার পর অভিবাসন আধিকারিকদের জেরার মুখে পড়তে হয় পড়ুয়াদের। জেরায় আধিকারিকরা সন্তুষ্ট না হলে পত্রপাঠ অপরাধীর মতো তাদের সঙ্গে ফেরত পাঠিয়ে দেওয়া হয়। ওই ভারতীয় পড়ুয়ার সঙ্গে ঠিক একই ঘটনা ঘটেছিল। হাই নিউজ নেটওয়ার্ক। লস অ্যাঞ্জেলেসের রাস্তায় এবার নামানো হচ্ছে আমেরিকার সেনার মেরিন বাহিনীকে। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন নীতির বিরুদ্ধে প্রতিবাদ এবং বিক্ষোভ ঘিরে অগ্নিগর্ভ হয়ে উঠেছে ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস। পরিস্থিতি সামলাতে আগেই 2000 ন্যাশনাল গার্ড মোতায়েন সিদ্ধান্ত নিয়েছিল ট্রাম্প প্রশাসন। এবার ক্যালিফোর্নিয়ার ওই শহরে আরও 2000 ন্যাশনাল গার্ড পাঠাচ্ছেন তিনি। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন নীতির বিরুদ্ধে প্রতিবাদ এবং বিক্ষোভ ঘিরে অগ্নিগর্ভ হয়ে উঠেছে ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস। এবার ক্যালিফোর্নিয়ার ওই শহরে আরও 2000 ন্যাশনাল গার্ড পাঠাচ্ছেন তিনি। একই সঙ্গে ক্যালিফোর্নিয়ার গভর্নর গাভিন নিউসামকে গ্রেপ্তারির প্রচ্ছন্ন হুঁশিয়ারি দিয়ে রেখেছেন ট্রাম্প। আমেরিকার সেনা জানিয়েছে, সাময়িকভাবে মেরিন বাহিনীর প্রায় 700 সদস্য লস অ্যাঞ্জেলেসে মোতায়েন করা হচ্ছে। যতক্ষণ পর্যন্ত ন্যাশনাল গার্ডের সদস্যরা লস অ্যাঞ্জেলেসে না পৌঁছচ্ছেন ততক্ষণ মেরিন বাহিনীকে শহরে মোতায়েন রাখা হবে। ট্রাম্পের অভিবাসন নীতি ঘিরে গত কয়েকদিনে লস অ্যাঞ্জেলেস শহরকে রণক্ষেত্রের চেহারা নিতে দেখা গিয়েছে। হিংসার আশ্রয় নিলে ফল ভালো হবে না বলেও বিক্ষোভকারীদের আগেই কড়া বার্তা দিয়ে রেখেছেন ট্রাম্পের প্রশাসন। ন্যাশনাল গার্ড মোতায়েনের সিদ্ধান্তে শুরু থেকেই আপত্তি জানান ক্যালিফোর্নিয়া প্রদেশের ডেমোক্র্যাট গভর্নর নিউসাম। এই সিদ্ধান্ত উদ্দেশ্য প্রণোদিত এবং উস্কানিমূলক বলেও মন্তব্য করেন তিনি। এর ফলে উত্তেজনা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছিলেন নিউসাম।
যদিও তাতে কর্ণপাত করেননি ট্রাম্প। ক্যালিফোর্নিয়া প্রশাসনের সমালোচনা করে তিনি লিখেছেন, যদি ক্যালিফোর্নিয়ার গভর্নর, লস অ্যাঞ্জেলেসের মেয়র নিজেদের কাজ না করতে পারেন, সরকারকে হস্তক্ষেপ করতে হবে। প্রতিবাদকারীদের দাঙ্গাবাজ এবং ডাকাত বলে উল্লেখ করেছেন তিনি। এর মধ্যে ন্যাশনাল গার্ড মোতায়েন করা নিয়ে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা করেছে ক্যালিফোর্নিয়ার প্রশাসন। উদ্ভূত পরিস্থিতির জন্য ট্রাম্প প্রশাসনের দিকে আঙুল তুলেছেন নিউসাম। তার অভিযোগ, কোনো রকম আলোচনা ছাড়াই লস অ্যাঞ্জেলেসে ন্যাশনাল গার্ড মোতায়েন করা হয়েছে। ক্যালিফোর্নিয়ার অ্যাটর্নি জেনারেল রব বন্টা জানিয়েছেন, নিউসামের সঙ্গে আলোচনা না করেই বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছেন ট্রাম্প। এই সিদ্ধান্তের ফলে ট্রাম্প নিজের সীমা অতিক্রম করে গিয়েছেন বলেই অভিযোগ তাঁর। বন্টা বলেন, এখানে কোনো বিদ্রোহ নেই। প্রেসিডেন্ট তার নিজস্ব রাজনৈতিক স্বার্থে এখানে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছেন। ট্রাম্প প্রশাসনের বর্ডার জার টম হুনান শনিবারই হুঁশিয়ারি দিয়েছিলেন, ক্যালিফোর্নিয়ার গভর্নর নিউসাম হন বা লস অ্যাঞ্জেলেসের মেয়র কারেন বাস বা অন্য কেউ, যিনি অভিবাসন সংস্থার কাজে বাধা দেওয়ার চেষ্টা করবেন, তাকে গ্রেপ্তার করা হবে। সোমবার ট্রাম্পের মুখেও সেই হুঁশিয়ারি শোনা গিয়েছে। হোয়াইট হাউসের সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, আমি যদি টমের জায়গায় থাকতাম আমিও তাই করতাম। আমার মনে হয় এটাই ভালো। গাভিন প্রচারে থাকতে চান, আমার মনে হয় এটা ভালো হবে। হাই নিউজ নেটওয়ার্ক। চীনের সঙ্গে বাণিজ্য সংঘাতে ইতি টানার লক্ষ্যে আবারও দ্বিপাক্ষিক বৈঠকে বসল আমেরিকা। সোমবার থেকে শুরু হয়েছে দুদিনের বৈঠক। ল্যাঙ্কাস্টার হাউসে সোমবার থেকে শুরু হওয়া এই বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরকারের অর্থ সচিব স্কট বেসেন্ট, বাণিজ্য সচিব হাওয়ার্ড লুটনিক এবং বিশেষ বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার রয়েছেন। অন্যদিকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বৈঠকে প্রতিনিধিত্ব করতে পাঠিয়েছেন সে দেশের উপপ্রধানমন্ত্রী হে লিপেংকে। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানাচ্ছে, লন্ডনের আয়োজিত এই বৈঠকে চীনের বিরল খনিজ রপ্তানির বিষয়টির পাশাপাশি কম্পিউটার চিপ সহ মার্কিন কিছু পণ্যে চীনের রপ্তানির বিষয়টি নিয়ে আলোচনা হতে পারে। নজর রাখবো আজকের ওয়েদার আপডেটে। আপাতত দক্ষিণবঙ্গে বর্ষার সম্ভাবনা কম। পরিস্থিতি প্রতিকূল থাকার জন্য উত্তরবঙ্গে আটকে রয়েছে বর্ষা। শুধু তাই নয়, হাঁসফাঁস গরম এবং আর্দ্রতাজনিত অস্বস্তিতে ভুগতে হবে কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গকে। বুধবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে, এমনটাই পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। কলকাতা সহ দক্ষিণবঙ্গে আপাতত 2 দিন ঝড় বৃষ্টির সম্ভাবনা কম থাকছে। আগামী 12ই জুন পর্যন্ত এই পরিস্থিতি থাকবে। মূলত পরিষ্কার আকাশ, কখনো আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা। দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের থেকে ওপরেই থাকবে, ফলে গরম ও অস্বস্তি দুইই বাড়বে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ অনেকটাই বেশি, তাই গরমের সঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তিকর আবহাওয়া থাকবে। বৃহস্পতিবার থেকে তাপমাত্রা সামান্য কমতে পারে। হাওয়ার গতিবেগ ও দক্ষিণবঙ্গের পরিবেশ এই মুহূর্তে মৌসুমী বায়ুর অনুকূলে নয়, এমনই মনে করছে আবহাওয়াবিদরা। মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 29.2 ডিগ্রি। মঙ্গলবার ও বুধবার দক্ষিণবঙ্গ জুড়ে অস্বস্তিকর পরিবেশ থাকবে। দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের উপকূলের এলাকায় তাপমাত্রা থাকবে অনেকটাই বেশি। সপ্তাহের শেষ দিকে কলকাতা সহ দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়েছে। শুক্রবারে ঝড় বৃষ্টির সম্ভাবনা বাড়বে দক্ষিণবঙ্গে। ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং হাওড়া জেলাতে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি, ঝোড়ো হাওয়ার সম্ভাবনার কথা বলা হয়েছে। উত্তরবঙ্গে কম বেশি বৃষ্টি চলবে। আগামী শনি ও রবিবার ভারী বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং এবং আলিপুরদুয়ারের জেলাতে। বাকি জেলাগুলিতে ঝড় বৃষ্টির সম্ভাবনা বাড়বে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এই 5 জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে, এমনই জানিয়েছে হাওয়া অফিস। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ, নির্ভীক নিরপেক্ষ।